নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও, যেটা এখন রিসেন্ট চলছে, যেটা অন্নপূর্ণা ভান্ডার, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। তো এই 13 পাতার ফর্ম তোমরা কিভাবে নিজেরাই ফিল আপ করতে পারো সেটা আমি তোমাদের আজকে দেখাবো। আর এটা তোমাদেরকে মানে তোমাদের যে পৌরসভা থেকে তোমাদের বাড়ি বাড়ি এসে ফর্ম দিয়ে যাবে। এছাড়া তোমরা সাইবার ক্যাফে থেকে ডাউনলোডও করে নিতে পারো। তো তোমরা এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা এবারে আমি তোমাদেরকে ধাপে ধাপে বলে দেব। কোনো রকম চিন্তা না করে, কোনো টেনশন ভয় ছাড়াই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে কোনো প্রবলেম থাকলে জানিও, আমরা সলভ করে দেবো। আর শেয়ার করে দিও যাতে সবার কাছে এই ভিডিওটা, ইনফরমেশনটা পৌঁছে যায়। তো চলো শুরু করি। তো এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ পরিবারের প্রধানের নাম, মানে তোমাদের পরিবারে তোমাদের কে প্রধান আছে। যদি তোমার বাবা প্রধান হন তো তুমি এখানে বাবার নাম লিখবে। যদি তোমার স্বামী প্রধান হন, স্বামীর নাম লিখবে। যদি তোমার শ্বশুরমশাই প্রধান হন তাহলে তার নাম লিখবে। এবং যদি তোমাদের বাড়িতে কোনো মহিলা, যেমন তোমার মা বা তুমি প্রধান হও, তো এখানে তোমার বা তোমার মায়ের নাম লিখবে বা শাশুড়ি মায়ের। তো এখানটা হলো পরিবার প্রধানের নাম। তারপরে তার যে ডেট অফ বার্থ, সেটা প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর লিখবে। যেমন ধরো কারুর যদি ডেট অফ বার্থ হয় 9/10/1965, তাহলে এখানে লিখবে 9, এখানে লিখবে 10, এখানে 1965, পুরোটা বাংলাতে লিখবে। তারপরে এখানে তার যদি পুরুষ হন তো পুরুষে টিক দেবে, যদি মহিলা হন তো মহিলাতে টিক দেবে। তারপরে চলে এলাম আধার নাম্বার। পরিবার প্রধান মানে তুমি এখানে যার নাম লিখেছো, তো তার আধার নাম্বার তোমরা এখানে লিখবে, সঠিকভাবে লিখবে, যেটা আধার কার্ডে আছে সেটাই লিখবে। এবং আরেকটা কথা বলে দিই, এখানে তোমরা আধার কার্ডে যে নাম আছে সেই নামই লিখবে। যদি আধার কার্ডে তোমার কারোর নাম আছে, ধরে নাও যে ধরো গোপালচন্দ্র মণ্ডল, তো গোপালচন্দ্র মণ্ডলের গোপালচন্দ্র মণ্ডল, তো তুমি হয়তো লিখে দিলে গোপাল মণ্ডল, সেটা কিন্তু হবে না। আধার কার্ডের সাথে মিলিয়ে লিখবে অবশ্যই। আর এরপরে চলে এলো ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি থাকে এখানে লিখবে। তারপরে লিখবে পরিবারের সদস্য সংখ্যা, তোমার পরিবারে কতজন আছে। যদি 3 জন থাকে 3 জন, 4 জন থাকলে 4 জন, 5 জন থাকলে 5 জন, যজন থাকবে ততজন লিখবে। তারপরে তোমরা চলে আসো ঠিকানায়। ধরো তোমার ঠিকানা হচ্ছে, ধরে নাও যে তোমার ঠিকানা নুড়িপাড়া লেন, রাধানগর পাড়া, বর্ধমান, তো সেটা এখানে লিখবে। শেষে তোমার পিনকোডটা দেবে, আর কিছু লেখার দরকার নেই। স্থায়ী ঠিকানা কিনা এখানে একটা টিক দিয়ে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে যোগাযোগের নম্বর, তোমার মোবাইল নাম্বার যেটা তুমি ডিবিটি করেছো, বা তোমার যে মানে পরিবারের যে সদস্য, যে পরিবারের প্রধান, তার নাম্বারও তুমি এখানে দিতে পারো, দুটোও দিয়ে দিতে পারো পরপর অবলিক দিয়ে। তারপরে চলে এলো এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ সব কিছু দিতে হবে। তো এখানে পরিবারের প্রধান, ধরো তুমি যেমন বললাম গোপালচন্দ্র মণ্ডল, তাহলে এখানে গোপালচন্দ্র মণ্ডলের নামটাই লিখবে। যেমন তোমার যার নাম লেখা আছে এখানে, তার নামটা এখানে লিখলে ফার্স্টে HOF এর পাশে। তারপরে সদস্য 1, সদস্য 1-এ তোমার নাম লিখবে। তোমার নাম লিখলে, তোমার জন্ম তারিখ লিখলে, তুমি পুরুষ না মহিলা, অবভিয়াসলি তুমি মহিলাই হবে অন্নপূর্ণা যখন করছো, তো তোমার নাম লিখলে। তারপরে তার সাথে তোমার সম্পর্ক, মানে এই যে HOF, হেড অফ দ্য ফ্যামিলি, তার সাথে তোমার সম্পর্ক কি। যদি তোমার স্বামী হন তুমি পাশে লিখবে স্বামী, যদি শ্বশুর মশাই হন শ্বশুর, যদি বাবা হন বাবা, এরকমভাবে লিখবে। দ্বিতীয় সদস্য, তোমার ধরো বাড়িতে আরও সদস্য আছে, তোমার ননদ আছে কি তোমার বোন আছে, তার নাম লিখলে, লিঙ্গ লিখলে, যেমনভাবে এটা করলে সেভাবেই করবে। এভাবে তোমার যতজন সদস্য আছে পরের ফর্মে তুমি অতটা অবধি করে দেবে। এবার আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের অ্যাকাউন্ট নাম্বার, মানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানেই প্রথমেই লিখবে HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের প্রধানের ব্যাংক, কোন ব্যাংকে বই আছে। ধরো কারোর SBI-তে আছে, তো এখানে SBI লিখবে। কেউ যদি PNB থাকে PNB লিখবে, বা যার যাতে আছে সেটা লিখবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে। তোমরা যদি অ্যাকাউন্ট নাম্বার বুঝতে না পারো ব্যাংকের বইয়ে পাসবুকে দেখবে। এখানে
আইএফএসসি কোডটা লিখবে, ওটা ওখানেই পেয়ে যাবে। তারপরে পরপর যেমনভাবে তুমি লিখেছো এই সদস্য সংখ্যাতে যখন যেমনভাবে তোমরা নাম ঠাম লিখেছিলে সেই অনুযায়ী তোমরা এখানে লিখবে। এখানে প্রত্যেকটা সদস্যের নাম লেখা আছে যেভাবে, সেভাবেই যেন লেখা হয়। হয়ে গেল। এবার থার্ড পেজে যাচ্ছি। এটা দেখো তোমাদের এপি সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ, মানে তোমাদের যে ভোটার কার্ড আছে সেখানে এপিক নাম্বার লেখা থাকে, সেই এপিক নাম্বারটা তোমরা এখানে দেবে। আর তোমাদের ওখানেই লেখা থাকে তোমাদের বিধানসভা ক্ষেত্র বা অংশ, সেটা তোমরা এখানে দেবে। যেমন এখানে এপিক নাম্বার দেওয়ার পর কারোর ধরো 137 নম্বর অংশে পড়ে, তো সে এখানে 137 লিখবে। এইভাবে পরিবারের যেমনভাবে আগেরটা বললাম ব্যাংক অ্যাকাউন্ট যেমন তোমাদের নাম ছিল প্রথম থেকে সেইভাবে লিখবে। পরিবারের প্রধানের পর তোমার নাম যদি থাকে তোমার নাম, তোমার অন্য কারোর নাম যদি ফার্স্টে লেখো তাহলে তার নাম, এভাবে লিখবে। তো হয়ে গেল। এবারে তোমাদের যদি কোনো ওবিসি বা ইউআর বা এসসি এসটি এরকম কোনো গ্রুপ থেকে থাকো তাহলে তারা এখানে টিক দেবে। এরপরে চলে আসো রেশন কার্ড। এবারে রেশন কার্ড তোমাদের ডিজিটাল রেশন কার্ড আছে কি না তোমরা সেটা হ্যাঁ বা না এতে টিক দেবে। তোমাদের যদি থাকে তো হ্যাঁ, না থাকলে না। এবারে তোমাদের যদি রেশন কার্ড থাকে তো তার ধরন কি, এখানে দেখো AAY হতে পারে, PPH হতে পারে, SPHH হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এগুলোর মধ্যে যেটা আছে তোমাদের রেশন কার্ডে তোমরা যদি বুঝতে না পারো লেখা থাকে সেখান থেকে দেখে তোমরা এখানে টিক দেবে। তারপরে তোমাদের পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, যদি তোলে তাহলে হ্যাঁ লিখবে, যদি না তোলে তাহলে না লিখবে। তারপরে তোমাদের সম্পদের মধ্যে কি পড়ছে, তোমাদের বাড়িতে কীরকম কি আছে সেটা। তো তোমাদের বাড়ির ধরন কীরকম সেটা, মানে 3টে কি 3টের বেশি রুম আছে কিনা তোমাদের বাড়িতে, সেটা এখানে হ্যাঁ বা না এর উত্তর দেবে। যদি 2টোর বেশি না থাকে তাহলে না লিখবে, যদি 2টোর বেশি থাকে 3টের বেশি থাকে তাহলে হ্যাঁ লিখবে। তারপরে পারিবারিক জমির মালিকানা, তোমরা যদি জমি থাকে পারিবারিক তাহলে সেটা লিখবে, এটা হ্যাঁ হবে, কারণ তোমাদের যদি নিজেদের বাড়ি হয়, ভাড়া বাড়ি না হয়, তাহলে তোমাদের পারিবারিক জমির মালিকানা আছে, কারণ তোমাদের বাড়িটা জমির ওপরেই তৈরি। সেটা যতটুকু আছে সেটা তোমরা হ্যাঁ লিখে পরের পেজে সেটা শতক দেওয়া থাকে সেইটুকু লিখবে। তো চলো এবারে 4 নম্বর পেপারে যাওয়া যাক। আমাদের এখানে আছে যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? তোমাদের যদি 4 চাকা গাড়ি থাকে তবে এখানে হ্যাঁ লিখবে, আর কি গাড়ি আছে সেই গাড়িটার যে সংখ্যা সেটা, মানে তোমাদের গাড়ির যে নাম্বার প্লেটের নাম্বারটা থাকে সেই নাম্বার প্লেটের নাম্বারটা এখানে লিখবে, আর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবে। হলো। এবারে তোমাদের লিখতে হবে হচ্ছে পরিবার ভিত্তিক স্বাস্থ্য বীমা। এবারে স্বাস্থ্য বীমা যে সবসময় তোমাদের যে বেসরকারি থাকতে হবে সেটা নয়, তোমরা যদি কেউ স্বাস্থ্যসাথী পেয়ে থাকো তাহলে অবশ্যই সরকারিতে তোমাদের টিক দিতে হবে। এখানে হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে তোমাদেরও থাকবে সবার, তাহলে সরকারিতে টিক দিতে হবে। হ্যাঁ, আর এখানে বিমার অঙ্কটা হচ্ছে স্বাস্থ্যসাথী যদি থাকে 5 লাখ লিখবে। আর এখানে প্রিমিয়ারের বিবরণ, এখানে যদি পেয়ে থাকো কোনোভাবে স্বাস্থ্যসাথী তাহলে লিখবে, নাহলে লেখার দরকার নেই বা না লিখে দিতেও পারো। এখানে চলে আসো এবারে যে তোমরা প্যান কার্ড থাকলে সেই প্যান কার্ডে যদি ট্যাক্স পে করো তাহলে এখানে হ্যাঁ লিখবে, দিয়ে তারপরে তোমাদের যদি হ্যাঁ হয় তাহলে এখানে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির প্রথমে প্যান নম্বর, তারপরে তোমাদের যেভাবে আছে প্রথমেও বলেছি সেইভাবে তোমরা প্যান নাম্বার দিতে থাকবে। হয়ে গেল। এবারে 5 নম্বর পেপারে আমরা যাব। এবারে তোমাদের পরিবারের কর্মসংস্থান, মানে তোমার পরিবারে কে কি কাজ করে এটা তোমাদের এখানে দিতে হবে। পরিবারের প্রধান প্রথমেই আছেন, তো তিনি যদি সরকারি চাকরি করেন সরকারিতে দেবে, বেসরকারিতে দিলে বেসরকারি, সংগঠিত ক্ষেত্রে মানে তোমাদের যদি কোনো ব্যবসা থাকে তাহলে সেটা এখানে দেবে, আংশিক সময়ের কর্মরত পার্ট টাইমের কোনো জব করলে সেখানে এটা দেবে। আর তারপরে অসংগঠিত ক্ষেত্রে শিল্পী, কৃষক, কারিগর যদি কোনো মানুষ থাকেন, তোমার পরিবার প্রধান যদি থাকেন তাহলে এখানে টিক দেবে। পরিযায়ী শ্রমিক হলে এখানে টিক দেবে, বেকার হলে এখানে দেবে। অন্যান্য, যেমন ধরো কেউ যদি তোমার পরিবারে ছাত্র থাকে তাহলে এখানে অন্যান্য অন্যান্য পাশে টিক দিয়ে এখানে ছাত্র লিখে দেবে।
ঠিক আছে, এইভাবে প্রত্যেকজনেরটা করবে। এইভাবে হয়ে গেল। এবার আমরা যাব 6 নম্বর পেপারে। এবার তোমার বাড়িতে কজন শিক্ষিত আছেন সেটা এখানে লিখবে, কজন অশিক্ষিত প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের উপরে আছেন সেটা এখানে লিখবে। যদি শিক্ষিতই সবাই থাকেন তাহলে শিক্ষিততেই লিখবে, অশিক্ষিত লেখার দরকার নেই। আর যদি না থাকে তাহলে দুটোতেই লিখতে হবে, শিক্ষিত এবং অশিক্ষিত। এবারে পরিবারের প্রধান যদি শিক্ষিত হন শিক্ষিত দেবে, অশিক্ষিত হলে অশিক্ষিত দেবে। এবারে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত। কেউ যদি ধরো আমি ধরে নিচ্ছি 10ম শ্রেণী অবধি মানে পাঠরত ছিলেন, তাহলে এখানে 10ম শ্রেণী। কেউ মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস, কেউ যদি 4-5 অবধি পড়ে তো 4র্থ শ্রেণী বা 5ম শ্রেণী অবধি লেখা যাবে। তারপরে এইভাবে তোমাদের পরিবারের প্রত্যেক সদস্য যেমনভাবে প্রথম থেকে করে আসছো সেভাবেই করবে। তো এবারে 6 নম্বর পাতাও গেল। তো এবারে 7 নম্বর পাতায় যাওয়া যাক। তো দেখো এখানে কোনো সদস্য সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা। তো সেটা যদি হয়ে থাকে এখানে হ্যাঁ লিখতে হবে, না লিখতে হবে যদি না হয়। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে তার সদস্য নাম্বার দিতে হবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে না, কারণ আমরা সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এটা না হওয়ারই কথা। এবার যদি তোমাদের ফ্যামিলিতে কেউ পেনশনভোগী থাকেন তাহলে এখানে অবশ্যই হ্যাঁ লিখবে, যদি না থাকেন তো না লিখবে। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে তার সদস্য নাম্বারটা লিখতে হবে। এবারে তোমাদের বাড়িতে যদি কেউ ব্যবসা করে তাহলে তাকে জিএসটি পে করতে হয়, সেই জিএসটি যদি পে করে তাহলে এখানে হ্যাঁ লিখবে। এরপরে পরিবারের মোট বার্ষিক আয় টাকায় মানে অঙ্কে লিখতে হবে। 85 হলে 85,000, 75 হলে 75,000, 1,20,000 হলে 1,20,000, এরকম যত ততই লিখবে। তোমাদের যত হোক 5,000 হলে 5,000টাও এখানে অঙ্কে লিখতে হবে এবং এটা বাংলায় লিখতে হবে। বাকি আধার কার্ড এবং মোবাইল নাম্বারটা শুধু তোমরা ইংলিশে লিখতে পারো, ইংলিশ সংখ্যা। তো দেখো এখানে যদি তোমাদের সিএএ মানে সিটিজেনশিপ কার্ডের অ্যাপ্লাই করা থাকে বা তোমাদের সিটিজেনশিপ কার্ড থাকে তবেই এখানটা পূরণ করতে হবে, না হলে নয়। হয়ে গেল 7 নম্বর পাতা। এবার আমরা চলে যাব 8 নম্বর পাতায়। এবারে তোমাদের যদি কোনো কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি বা শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, শিক্ষার্থী মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা ই-শ্রম কার্ড এরকম টাইপের যদি কোনো কার্ড থেকে থাকে তাহলে তার নাম্বার, তারপরে তার আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে কার্ডেই লেখা থাকবে সেটা তোমরা লিখবে। এবারে পরিবারের প্রধানের লেখার পর তোমরা যেভাবে প্রথম থেকে করে আসছো সেভাবেই কিন্তু লিখবে। প্রথমে যদি তুমি থাকো তুমি, অন্য কেউ থাকলে অন্য কেউ, এভাবেই যেমন করে এসছো করবে। তারপরে এখানে চলে আসো, এই যে আমাদের এখানে এসআইআর যে হলো সেইটাই যদি ট্রাইব্যুনালে যদি কারোর নাম বাদ যায় তাহলে সে লিখবে না। আর যদি তোমরা ট্রাইব্যুনালে যদি তোমাদের নাম এসে থাকে তাহলে তোমরা লিখবে যে আমরা ভোট দিয়েছি মানে প্রযোজ্য নয়, তাহলে প্রযোজ্য নয় লিখবে। আর যদি বিচারাধীন কোনো মামলা এসে যায় তাহলে এখানে মামলা আছে, এবারে মামলার বিবরণ এখানে লিখবে। আবার বলে দিই, যদি এসআইআরে তোমাদের নাম আসে ভোট দিয়ে থাকো তবে প্রযোজ্য নয়, আর যদি তোমাদের নাম না এসে থাকে তাহলে না, আর যদি তার ক্ষেত্রে কোনো মামলা হয়ে থাকে তাহলে হ্যাঁ, যদি হয় তাহলে মামলার বিবরণ এখানে লিখবে। আবারও বলে দিলাম। এবারে 9 নম্বর পেজে যাওয়া যাক। তো এবারে তোমাদের যে বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তো সেই বাচ্চা যদি পড়াশোনা করে স্কুলে যায় তাহলে সেটার জন্য তোমার ওই বাচ্চার যদি একটি বাচ্চা থাকে তাহলে প্রথমে তার নাম লিখবে, এখানে শিশুর নাম, সদস্য নাম্বারটা লিখবে, তারপরে তোমরা এখানে শ্রেণী লিখবে, যদি সে 1-এ পড়ে বা 2-এ পড়ে সেটা তোমাদের বাংলায় লিখতে হবে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী করে। তারপরে বিদ্যালয়ের নাম লিখবে, তারপরে তার ধরন মানে তোমার বাচ্চা যদি কোনো সরকারি গভর্নমেন্ট স্কুলে পড়ে তাহলে তোমাদের এখানে টিক দিতে হবে। তারপরে বেসরকারিতে যদি পড়ে প্রাইভেট স্কুলে তাহলে এখানে টিক দেবে। যদি কোনো স্বীকৃত মাদ্রাসায় পড়ে তাহলে এখানে, অন্যান্য মাদ্রাসায় পড়লে এখানে, এবং অন্যান্য অনেক স্কুল থাকে প্লে স্কুলে পড়ে বা অন্য কিছু তাহলে এখানে দেবে। হয়ে গেল। সবটা কিন্তু বাংলায় লিখবে। শ্রেণী কিন্তু অবশ্যই প্রথম শ্রেণী হলে বাংলায় লিখবে, দ্বিতীয় শ্রেণী হলেও বাংলায় লিখবে, এটা অবশ্যই। তো এবারে চলো যাওয়া যাক 10 নম্বর পাতায়। তারপরে যদি তোমাদের পরিবারে কোনো শিশু সদস্য টিকা হয়ে থাকে সেই টিকাকরণ শুরু হয়েছে কিনা তোমাদের বা সম্পূর্ণ হয়েছে সেটা এখানে টিক করতে হবে।
তারপরে টিকাকরণ করা হয়নি হলে এখানে টিক করতে হবে। তোমাদের প্রথম একটা বাচ্চা হলে একটা বাচ্চা, দুটো বাচ্চা হলে দুটো বাচ্চা, 4 জন অবধি এখানে লেখার জায়গা রাখা আছে। এবারে তোমাদের এখানে এসেও এই যে তোমরা ডিবিটি লিঙ্ক করছিলে, ডাইরেক্ট বেনিফিট যে এটা করেছিলে, হ্যাঁ, তো সেটা তোমাদের এখানে যদি করা থাকে, পরিবারের প্রধানের থাকলে হ্যাঁ লিখবে, আর কোন প্রকল্পের সাথে ডিবিটি লিঙ্ক করে টাকা পাচ্ছে সেটা লিখবে যদি পেয়ে থাকে, আর প্রকল্পের নামটা এখানে লিখবে। হলো, এবারে চলো আমরা যাব 11 নম্বর পাতায়। ডিবিটি সংক্রান্ত যে কথাটি ওখানে বললাম এখানেও সেটাই। এবারে যদি আপনাদের কোনোভাবে ডিবিটি লিঙ্ক দিয়ে আগে থেকে ডিবিটি লিঙ্ক ছিল, এভাবে তোমরা যদি কোনো রকম প্রকল্পের সুবিধা পেয়ে থাকো, তো সেটা যদি প্রত্যাহার করতে চাও তবে এখানে হ্যাঁ লিখবে বা হ্যাঁতে টিক দেবে। তো হয়ে গেল এখান থেকে। এবারে আমরা যাব 12 নম্বর পেজে। তো চলো দেখে নাও, এখানেও 12 নম্বর পেজেও সেমই আছে, শুধু নিচেটা তোমাদের এখানে দেখিয়ে দিই। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, আর এখানটায় এটা তোমাদের জন্য নয়, এই যে এখানে যে ঘোষণা ও সম্মতি, এখানে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, মানে তুমি যে ফর্মটা নিজে পূরণ করেছো বা তোমার চোখের সামনে পূরণ হয়েছে সেটা তোমরা যদি জেনে থাকো তাহলে সম্মততে টিক দেবে, সঠিক হলে। তাহলে হয়ে গেল। এবার 13 নম্বর পাতায় যাওয়া যাক। তো চলো, এবারে তোমরা 13 নম্বর পাতায় এসে তোমাদের খুবই শর্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদের একটা সই করতে হবে। এখানে সইটা করে দিলেই হয়ে গেল। এবারে তোমরা যখন এই ফর্মটা এসডি অফিস, পৌরসভা বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে যাবে, তখন অফিসিয়াল কাজের জন্য এই জায়গাটায় তোমাদের যদি কোনো ডিটেল লাগে তারা নিয়ে নেবে, তারা সই করিয়ে নেবে। তোমরা কিন্তু এই এন্ড অফ ফর্মের বাইরে গিয়ে এই দিকে আর কোনো ফর্ম ফিল আপ নিজেরা করবে না, শুধু এতটা অবধি তোমাদের স্বাক্ষরটা করবে, দিয়ে ছেড়ে দেবে, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেল। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরও তোমাদের চাই তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে পাশে থেকো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ফর্মের সাথে। যুবশক্তি এবং আরও অন্যান্য ফর্ম যখন অনলাইন বা অফলাইন ফিল আপ হবে তোমাদের জন্য অবশ্যই আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো শুভরাত্রি, টাটা।